হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের টপিক কি। আজকের টপিকটা একটু অন্যরকম, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং এর বায়োকেমিস্ট্রির টপিক। আজকের টপিক হলো টিসিএ সাইকেল। এই টিসিএ সাইকেল কিভাবে খুব সহজে মনে রাখবে সেই সমস্ত ট্রিক্স নিয়েই আজকের ভিডিও, এবং তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এবং এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে সবার আগে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। টিসিএ সাইকেলের আগে তোমরা গ্লাইকোলাইসিস যদি পড়ে থাকো তাহলে তোমরা জানো যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিড সেটা হচ্ছে 3 কার্বন যুক্ত। এই পাইরুভিক অ্যাসিডের প্রথমে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়, তারপরে সেটা টিসিএ সাইকেলে ঢোকে। এবার এই টিসিএ সাইকেলকে আরও কী বলা হয়? ক্রেবস সাইকেল বলা হয়, সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। এবার যখন এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, এটার মানে কি? অক্সিডেটিভ মানে কি? সেখানে অক্সিডেশন হচ্ছে মানে হাইড্রোজেন আয়ন যুক্ত হচ্ছে। আর ডিকার্বক্সিলেশন মানে কি? যে কার্বনটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ডি মানে কি? বেরিয়ে যাওয়া। কার্বক্সিলেশন মানে কি? কার্বন এখান থেকে ইন্ডিকেট হচ্ছে কার্বন, মানে কার্বন বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে অক্সিডেশনে কি হচ্ছে? NADH2 তৈরি করছে, এবং যে ডিকার্বক্সিলেশন হচ্ছে সেখানে CO2টা বেরিয়ে যাচ্ছে। সাথে আরও কি হচ্ছে? এখানে CoA এটা যোগ হচ্ছে। এবং এটা কোন এনজাইমের উপস্থিতিতে হচ্ছে? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এর উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হলো? তাহলে অ্যাসিটাইল কোয়ে। এবার যেহেতু এখানে দেখো 3 কার্বন ছিল পাইরুভিক অ্যাসিড, কিন্তু এখানে যেহেতু কার্বনটা বেরিয়ে গেছে তাই এটা হয়ে গেল 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়ে। এবার এই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ক্রেবস সাইকেলে প্রবেশ করবে। এবার আমরা এই ব্যাপারটা কিভাবে মনে রাখবো? পুরো সাইকেলটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু যদি আমরা একটু সহজভাবে মনে রাখতে পারি তাহলে দেখবে খুব ইজিলি এই সাইট্রিক অ্যাসিড সাইকেল তোমরা লিখে ফেলতে পারবে। এবার তার জন্য দেখো এই যে একটা খুব সুন্দর ট্রিক আমি ব্যবহার করেছি। সেখানে দেখো, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্সলি এ সিলি স্টুপিড ফানি মলিকিউল। এই ব্যাপারটা যদি তোমরা মনে রাখো তাহলে এই যে কি মলিকিউলসগুলো আছে যেগুলো ব্লু পেনে লেখা, সেগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারবে। কিভাবে? দেখো, এই ও মানে কি? অক্সালো অ্যাসিটেট। তারপরে সাইট্রিক মানে কি? সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড মানে কি? অ্যাকোনাইটিক অ্যাসিড। তারপরে ইজ মানে কি? আইসোসাইট্রিক অ্যাসিড। অফকোর্সলি মানে কি? অক্সালো সাকসিনিক অ্যাসিড। তারপরে এ মানে কি? আলফা কিটোগ্লুটারেট। তারপরে সিলি মানে কি? সাকসিনাইল কোয়ে। তারপরে স্টুপিড মানে কি? সাকসিনেট। ফানি মানে ফিউমারেট। আর মলিকিউল মানে ম্যালেট। এইভাবে যদি তোমরা কিছুবার প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে খুব ইজিলি কি মলিকিউলগুলো মনে রাখতে পারছো। এবার দেখো, এখানে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন যুক্ত ছিল, আর এখানে অক্সালো অ্যাসিডের 4টা কার্বন যুক্ত। তাহলে যখন সেটা সাইট্রিক অ্যাসিড তৈরি করছে সেখানে হয়ে যাবে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড, কারণ এখানে 2 কার্বন, এখানে 4 কার্বন, দুটো মিলিয়ে হয়ে গেল সাইট্রিক অ্যাসিড 6 কার্বন। এবার এই যে কোথায় জল যোগ হবে, কোথায় অক্সিডেশন হবে সেগুলো কিভাবে মনে রাখবে, বা কোথায় কার্বক্সিলেশন হবে সেগুলো কিভাবে মনে রাখবে? তার জন্য দেখো আরেকটা উপায় আছে। তোমরা লিখে নেবে RDR OD, ওডিটা তারপরেরটা একসাথে, তারপরে পোহো। RDR OD, OD পোহো। এটা লিখলে আর মানে কি? রিহাইড্রেশন,
ডি মানে কি ডিহাইড্রেশন, আবার আর মানে রিহাইড্রেশন, ও মানে অক্সিডেশন, ডি মানে ডিকার্বক্সিলেশন, ওডি মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, পি মানে ফসফোরাইলেশন, ও মানে অক্সিডেশন, এইচ মানে হাইড্রেশন, ও মানে অক্সিডেশন। এবার রিহাইড্রেশন মানে কি জল যোগ হওয়া, ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, ও আবার তো এটা ডিহাইড্রেশন। অক্সিডেশন মানে কি এখানে জারণ ঘটছে বা H2 যুক্ত হচ্ছে। তারপরে ডিকার্বক্সিলেশন মানে কি কার্বন বেরিয়ে যাচ্ছে। ওডি মানে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, মানে এখানে হাইড্রোজেনও যুক্ত হচ্ছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ফসফোরাইলেশন মানে এখানে এটিপি উৎপন্ন হচ্ছে। অক্সিডেশন মানে এখানেও NADH2 বা H2 যুক্ত হচ্ছে, জারণ হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। আর হাইড্রেশন মানে জল যোগ হচ্ছে। তাহলে এইভাবে যদি তোমরা মনে রাখো আর ডি আর ওডি ওডি পোহ, তাহলে তোমরা এইটাও সাইকেলটাতেও বসাতে পারবে। যেমন প্রথমে আমরা এখানটা 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করব, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এবার প্রথমে রিহাইড্রেশন, দেখো জল যোগ হলো, ঠিক আছে। তারপরে বলেছি ডি, আর ডি, ডি মানে ডিহাইড্রেশন, মানে জল বেরিয়ে গেল। আবার আর, আর মানে আবার জল যোগ হলো। তারপরে আর ডি আর ও ডি, ও মানে কি অক্সিডেশন, মানে এখানে দেখো NADH2 তৈরি হলো, NAD থেকে NADH2। তারপরে বলেছিলাম ডিকার্বক্সিলেশন, মানে দেখো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। এবার এখানে যেহেতু 6টা কার্বন ছিল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে এটা কটা কার্বন হলো? 5টা কার্বন। তারপরে বলেছিলাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এবার এখানে দেখো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে আর এখানে অক্সিডেশন ঘটছে, NAD থেকে NADH2 তৈরি হচ্ছে, সাথে এখানে আবার COA একটা গ্রুপ যোগ হচ্ছে। এবার এখানে দেখো 5 কার্বন ছিল, সেখান থেকে যেহেতু ডিকার্বক্সিলেশন হয়ে গেছে তাই CO2 বেরিয়ে যাওয়ার জন্য এখানে আবার 4টা কার্বন হয়ে গেছে। তাই এই 4টা কার্বনই আবার ঘুরে ঘুরে এখানে 4 কার্বনের অক্সালো অ্যাসিটেট তৈরি করছে, ঠিক আছে। এবার তারপরে বলেছিলাম ওডি, ওডি হলো, তারপরে পোহ, পি মানে ফসফোরাইলেশন, এখানে দেখো এটিপি তৈরি হলো। তারপরে বলেছিলাম অক্সিডেশন, এখানে দেখো FAD থেকে FADH2, এখানে একটা মাত্র জায়গাতেই FAD থেকে FADH2 হয়েছে। এরপরে বলেছিলাম হাইড্রেশন, মানে জল যোগ হবে, তাহলে এখানে দেখো H2 যুক্ত হচ্ছে। তারপরে অক্সিডেশন মানে আবার NAD থেকে NADH2 হয়ে গেছে, তাহলে এটা ইজিলি মনে থাকবে। এবার কিভাবে এনজাইমগুলো লিখবে, দেখো সাইট্রিক অ্যাসিড আছে পরে, তাই সাইট্রেট সিনথেটেজ। তারপরে এখানে দেখো অ্যাকোনাইটিক অ্যাসিড, অ্যাকোনাইটেজ। আইসোসাইট্রিক অ্যাসিড, এখানেও অ্যাকোনাইটেজই লাগছে। তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এই নিচের দিকে চলে আসছে এনজাইমগুলো, শুধু তাহলে মাঝখানে কি হচ্ছে, এই আইসোসাইট্রিক অ্যাসিডের নামেই হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে অক্সালো অ্যাসিটেট ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেজ কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, তাই এই বাদ বাকিগুলো যদি তোমরা আগে লিখে নাও তখন এই এনজাইমগুলো দেখবে ইজিলি মনে রাখতে পারবে যে অক্সালো অ্যাসিটেট ডিকার্বক্সিলেজ, এরকমভাবে মনে রাখবে। তারপরে দেখো এখানে আলফা ক্লিটোগ্লুটারেট আছে, তাই এখানে আলফা ক্লিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। তারপরে এখানে সাকসিনাইল কোয়ে, সেখান থেকে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। তারপরে দেখো এখানে সাকসিনেট, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, যেখানেই দেখো অক্সিডেশন হয়েছে সেখানেই ডিহাইড্রোজিনেজ। তারপরে দেখো এখানে ফিউমারেজ, কারণ এখানে ফিউমারেট আছে, তারপরেই আছে ফিউমারেজ, ঠিক আছে। তারপরে এখানে দেখো ম্যালেট আছে, তাই ম্যালেট ডিহাইড্রোজিনেজ, এই কারণ এখানেও অক্সিডেশন হয়েছে। এরকমভাবে যদি তোমরা রিলেট করতে পারো তাহলে দেখবে খুব ইজিলি এই ব্যাপারটা মনে রাখতে পারবে। তাই যেখানে যেখানে অক্সিডেশন হয়েছে সেখানে ডিহাইড্রোজিনেজ বসিয়ে দেবে, তার নিচে যে মলিকিউলটা আছে কি মলিকিউল তার নামেই এনজাইম হয়ে যাচ্ছে।
তাহলে তোমরা যদি এরকমভাবে রিলেট করে পড়ো তাহলে দেখবে ইজিলি এটা মনে রাখতে পারবে, কোনো ভুল হবে না, আর তখন মনে হবে না যে এত কঠিন ব্যাপারটা। এরপর যেটা জানতে হবে এখান থেকে কত আমরা এনার্জি পাচ্ছি। এনার্জি ক্যালকুলেশনের জন্য দেখো টোটাল কত NaDH2 প্রথমে তৈরি হচ্ছে দেখে নিই। এখানে দেখো একটা NaDH2 এটা লিখেছি আমি, তারপর দেখো এখানে একটা NaDH2 এটা লিখেছি, তারপরে ATP একটা, তারপরে এখানে FADH2 একটা, তারপরে পরে NaDH2 আর একটা এখানে, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 3 অণু NaDH2, তারপরে ATP একটা আর FADH2 একটা। কিন্তু টোটাল গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি তৈরি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই 2 অণুই তো TCA সাইকেলে গেছে। তাহলে আমাদের সমস্ত ক্যালকুলেশন ইনটু 2 করে করতে হবে, ঠিক আছে। এবার দেখো ইনটু 2 করলে 3 অণু NaDH2, একটা ATP, একটা FADH2। এবার এই যে 3 অণু NaDH2 এখান থেকে আমরা আবার পাবো 3 অণু ATP, একটা NaDH2 থেকে পাবো 3 অণু ATP, ঠিক আছে। আর একটা FADH2 থেকে পাবো 2 অণু ATP। এবার তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3, 3 তিরিকে 9 ATP, একটা ATP আর এখানে 2 অণু ATP, সমস্তকে ATPতে ভাগ করে নেওয়া হলো, তাহলে 12 অণু ATP হয়ে গেল। এবার 2 ইন্টু 12 মানে টোটাল ক্রেবস সাইকেলে আমরা পাবো 24 অণু ATP। এটা তাহলে আমাদের টোটাল ক্রেবস সাইকেলে তৈরি হচ্ছে। আর এখানে দেখো অক্সিডেটিভ ফসফোরাইলেশনে NaDH2 এক অণু তৈরি হলো, কিন্তু পাইরুভিক অ্যাসিড যেহেতু 2 অণু, তাহলে সেখান থেকে তাহলে 2 অণু NaDH2 তৈরি হলো। এবার 2 অণু NaDH2 মানে কত, 2 ইন্টু 3 অণু ATP মানে 6 অণু ATP, ঠিক আছে। তাহলে এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে তৈরি হলো 6 অণু ATP, আর এখানে TCA সাইকেলে তৈরি হলো 24 অণু ATP, তাহলে 24 ইন্টু 6, আর ওদিকে গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল 8 অণু, তাহলে টোটাল হলো 38 ATP, ঠিক আছে। তাহলে 1 গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে 38 অণু ATP, ঠিক আছে।